ব্রাহ্মণবাড়িয়া গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ। গাজীপুরে রাত থেকে ভোর পর্যন্ত দুর্বৃত্তের আগুনে পুড়ল ৩ বাস। গাজীপুর ৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ। সিরাজগঞ্জে দুজনের মরদেহ উদ্ধার। চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত। চাঁদপুরে যৌথ বাহিনী অভিযানে ৫টি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর। এবং জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, চোখ না দেখেও মেশিনের জাদুকর জহুরুল একাই সারেন টিউবওয়েল স্থাপনের কাজ। দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ। ঘ্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির আসবাব সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি। কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সেটাও জানা যায়নি। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইট গার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা। গাজীপুরে পৃথক ৩ স্থানে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর, মহানগরীর ভোগড়া বাইপাস ও চক্রবর্তী এলাকায় এসব অগ্নিসংযোগ করা হয়। ৩টি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত 10টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর সড়কে। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের নিচে এক মেকানিক মেরামতের কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসে 2 ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। দ্বিতীয় ঘটনা ঘটে ভোর 4:45টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায়। সেখানে পার্সোনাল ফিলিং স্টেশনের পাশে দাঁড় করিয়ে রাখা বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এদিকে সর্বশেষ ভোর 5টার দিকে মহানগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার সকাল 10টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী টঙ্গীর চেরাগালি, কলেজ গেট ও এরশাদনগর এলাকায় অবস্থান নেন। তারা প্রথমে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পাশে মানববন্ধন করেন। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন। বেলা 11টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, গাজীপুর 6 আসনের দাবিতে টঙ্গীর বিপুল সংখ্যক মানুষ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। নেতাদের সঙ্গে কথা বলে অবরোধ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে একই দাবিতে জামাতে ইসলামী টঙ্গী গাজীপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 10:30টার দিকে উল্লাপাড়া উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের চৌকিদহ ব্রিজ ও রায়গঞ্জ উপজেলার ফুলজোর নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে ফুলজোর নদী থেকে উদ্ধার হওয়া একজনের পরিচয় পাওয়া গেছে। তবে উল্লাপাড়ায় চৌকিদহ ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, বুধবার সকালে ঢাকা পাবনা সড়কের চকিদহ ব্রিজের নিচে একজন ও ফুলজোর নদীতে হাত পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ পড়তে দেখে তারা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে থেকে মরদেহটি দুটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় হত্যা করে তাদের ফেলে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। সম্ভবত কোনো মিশু গাড়ি বা অটো চালায়, মারধর করে উপরে ফালা দিছে, এরকমই বোঝা যায়। হাত পাও কাটা এবং বুড়া পড়ে দিছিল। শরীরে কি কোনো ক্ষতের চিহ্ন দেখতে? হ্যাঁ, ক্ষত আছে, কাটা ফাটা আছে। এখান দিয়ে ওই যখন ফালা দিছে তখন ওই খোয়ার বার পড়ছে, খোয়ার বার পড়ার কারণে পাও কাটছে, হাত কাটছে, এরকম কাটার চিহ্ন আছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন নামে এক সেলসম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 10:30টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর সমিতির পোলের গোড়ায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির বেঙ্গল গ্রুপের সেলসম্যান হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী রাড়িবাড়ি জামে মসজিদের ইমাম মোহাম্মদ কাউসার বলেন, গৃহকালিন্দিয়া সড়ক থেকে দ্রুত গতিতে একজন লোক দৌড়ে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। পরে লোকটি রাড়িবাড়ির ভেতরে ঢুকে যায়। তার পেছনে একটি মোটরসাইকেলে করে দুজন লোক ভেতরে ঢোকে। কিছুক্ষণ পরেই তারা দ্রুত বের হয়ে পালিয়ে যায়। এই সময় ব্রিজের পাশে মাছ ধরছিলেন সোহেল নামে এক যুবক। সন্ত্রাসীরা পালানোর সময় সোহেল তাদের বাধা দেন এবং একজনকে টেটা দিয়ে আঘাত করেন। তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর কিছুটা দূরে পশ্চিম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুহুল আমিন। যিনি মারা গেছে উনি ওদের পিছনে পিছনে ডাকাত ডাকাত বলে আসতেছে। তখন আমি এখান থেকে উঠছি, উইটা যখন এদের ডাকাতের সামনে গেছি, যাওয়ার পরে ডাকাতের হুন্ডা একবারে অফ করার মতো অবস্থা হয়ে গেছে। তখন ওরা দিস না হয়ে কি করছে, গুলি বের করছে, আমার দিকে গুলি তাক করছে। তখন গুলি তাক করার পর আমি দেখতেছি এখানে তো উপায় নাই, আমি আমার মসজিদের দিকে চলে গেছি। আমি এশার নামাজ পড়তে দাঁড়াইছি, এমন সময় যা শিক্ষা দিচ্ছে, আব্বা আব্বা রুল ভাইয়ারে মাটি আলাইছে। পরে ফেসবুকে বসে লাশ পড়িয়েছে। পরে ফেসবুকে এই যাচ্ছে 15-20 হাজার টাকা আসিল, ওর টাকাও লেগেছে, তারপরে 5টা গুলি দিছে, একটা মুখের ভিতরে, 4টা মুখের ভিতরে। ও আল্লাহ। চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে 5টি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। জানা গেছে, গেল বছর 4 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলায় সব দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় 12 নভেম্বর মধ্যরাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে 5টি পাইপগান, একটি চাইনিজ কুড়াল এবং 4টি রামদা উদ্ধার করা হয়। অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চোখে না দেখেও মেশিনের নিখুঁত মিস্ত্রি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জহুরুল ইসলাম নিজের দক্ষতায় যে কোনো মেকানিককেই হার মানাতে পারেন। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও বাইসাইকেল, ভ্যান, শ্যালো মেশিন এবং পাওয়ার ট্রলের মতো যন্ত্রপাতি মেরামত করেন নিখুঁত হাতে। একাই সারেন টিউবওয়েল স্থাপনের কাজও। বিস্তারিত জাগরেস রিপোর্টে। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী জহুরুল ইসলাম চুয়াডাঙ্গার বুড়ো পাড়ায়। চোখে না দেখেও তিনি বাইসাইকেল, ভ্যান, শ্যালো মেশিন ও পাওয়ার ট্রলের যন্ত্রপাতি ঠিক করেন নিখুঁত হাতে। এমনকি একাই টিউবওয়েলও স্থাপন করতে পারেন। ছোটবেলায় সাইকেলের প্রতি আগ্রহ থেকেই মিস্ত্রির কাছ থেকে কাজ শিখে 1984 সালে নিজের দোকান খুলেছিলেন তিনি। প্রশংসা আছে, এর দাবিদার শুধু আল্লাহ, আর বাদ বাকিটুকু আমার স্মৃতির থেকে নেওয়া। কখন কোনটা কোন জায়গায় লাগবে এটা হাতই বলে দিতে পারে। আর মন, কোনো জিনিস যাতে আমার হাত থেকে ছিটকে যায় সেইটা একটু খোঁজা লাগে, তাহলে একটু সহযোগিতা লাগে। তাছাড়া আমি যেগুলো খুলে রাখি বা খুলি, আমার কাছে কোনো হেল্প লাগে না। অনেক দিন থেকে কানা আছে, 10-15 বছর বেশি সারের নিজের দক্ষতায় কারোর কাছে যায়ও না। সাইকেল টাইকেল করা সবই উনি সারে হাতের ইশারায়। অনেকদিন কল পথে একলা নিজে চোখে না দেখেও মানে উনি হাতের ইশারায় মানে সব রকম বুঝতে পারে যে এই যে মানে এই জিনিস বুঝেছেন, মানে এই জিনিসটা লাগবে। মানে আমরা আইসে বলিতে ভাই আমার মেশিনের সমস্যা হয়েছে, উনি এখান থেকে তো তথাপি দিতে হয় যে তোমার মেশিনের এইটা লাগবে। স্থানীয়রা বলছেন জহুরুলের দক্ষতা অসাধারণ। 40 বছরের অভিজ্ঞতাও তার হাতের কাজের কাছে হার মানে। তিনি শুধু নিজের সংসার চালান না, বরং গ্রামের অনেক মেশিনেরও জীবন্ত সাহায্য হন। আমরা ভালো মানুষ, আমরা পারি না কিছু করতে। আমি 40 বছর মেশিন চালাই, আমি মেশিনের নাটও খুলতে পারি। আমার মেশিনের কাজ উনি সম্পূর্ণ করে, আরো লোকের কাজ করে। তারপর একটা দোকান আছে সাইকেল মিস্ত্রি, ইলেকট্রিকের কাজ বন্ধুনি পারে। সাইকেল সারে মেশিন সারে দোকানে বসে। এখন আমার মেশিন মাঠের ভোগে, আমি তো দোকানে নিয়ে যেতে পারছি না, আমি সাইকেলে করে নিয়ে আসলাম।
আমার মেশিন এর অল বডি কাজ কমপ্লিট করে ফেললো। উপরে মালিক জানে যে সে কিভাবে করে, একলা উনার অস্ত্রপাতি যা যা লাগবে সম্পূর্ণ নিজের তা নিজে। চেয়ারম্যান মিনাজউদ্দিন বিশ্বাস বলেন, দৃষ্টি হারালেও জহুরুলের হাতের কাছে জাদু আছে। স্থানীয়রা তার প্রতিভা ও নিষ্ঠাকে আজও সম্মান করে। চোখে না দেখলেও দক্ষতার কোনো সীমা নেই, জহুরুল ইসলামের গল্প সেই প্রমাণ। তসলিমা তিথি, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুইমিং পুল ও সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বলেন, এই সুইমিং পুলের মাধ্যমে শিক্ষার্থী সহ স্থানীয় জনগণ সাঁতারের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে, যা ভবিষ্যতে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সম্প্রতি সদর উপজেলার রাজনগর গ্রামে 4 শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা স্মরণ করে বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে সাঁতার শেখা অত্যন্ত জরুরি। পাশাপাশি অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সচেতনতার ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ব্রাহ্মণবাড়িয়া গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ। গাজীপুরের রাত থেকে ভোর পর্যন্ত দুর্বৃত্তের আগুনে পুড়ল 3 বাস। গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ। সিরাজগঞ্জে 2 জনের মরদেহ উদ্ধার। চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত। চাঁদপুরে যৌথ বাহিনী অভিযানে 5টি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর। এবং জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী, চোখ না দেখেও মেশিনের জাদুকর জহুরুল একাই সারেন টিউবওয়েল স্থাপনের কাজ। আমরা সে মামলা করতে চাই না। ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার কথা বলেন। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। পরবর্তীতে এক বিবৃতিতে তিনি বলেন, আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি প্রথম দিন আপনাদের মনে আছে 5ই আগস্ট যখন মুক্ত হলাম, তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কথা বলছিলেন। সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা বলছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। বন্ধুগণ, আজকে চলে গেছে দিল্লি চলে গেছে না? দিল্লিতে গিয়ে কিন্তু উনি ওখানে শান্তিতে নাই। কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে, নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে। কি 13 তারিখে বলে লকডাউন হবে, আর তার জন্য অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস্তা পুড়ে দিচ্ছে, দিয়ে ভয় দেখাতে আছে। আরে ভয় দেখে তো 15 বছর শাসন করছো, কিন্তু শেষ পর্যন্ত কি পারছো? পারো নাই। আবারও বলছি, শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি করেন না। ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না। বরঞ্চ
বাংলাদেশের জনগণের সামনে 2 হাত তুলে মাপ চান, বলেন যে যা করছি ভুল করছি, ছেলেগুলোকে গুলি করে মারছি, ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। কেউ বাদ যায়নি ভাই। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা, নারী, ছেলেরা আমাদের, তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছে। একটা বাচ্চা মেয়ে, সে জানলা ধরে আসছে, দেখতে গেছে, মিছিল দেখতে গেছে, ওকেও গুলি করে মারছে। এই সহিংসতা সে করছে। তারপরে আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা শান্তির রাজনীতি করতে চাই। আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে। বাংলাদেশে আরো অশান্তি। মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান। প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। দেশে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিস্ট এবং তাদের দোসররা যে নতুন করে রাজধানীতে নাশকতা সৃষ্টির পায়তারা করছে, 13 তারিখে তারা শাটডাউন, লকডাউন ইত্যাদির নামে ইতিমধ্যেই বাস পোড়ানো, ককটেল নিক্ষেপ, হোটেলে হোটেলে অপরিচিত লোকদের ব্যাপক অবস্থান, এগুলো কাল জনসভা থেকে নেতৃবৃন্দ বলেছেন। এইসব বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। সেই জন্য পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে আমাদের এই দাবি যদি নিয়মতান্ত্রিক উপায়ে একটা আলোচনার ভিত্তিতে সরকার প্রধান উপদেষ্টা এবং তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে ডক্টর প্রফেসর ইউনূস 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ দেবেন এবং আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এবং নিষ্পত্তি হবে, এটাকেই আমরা সবচেয়ে শান্তিপূর্ণ উপায় মনে করেছি। এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দ সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জরুরিভাবে সাক্ষাৎ চেয়েছেন এবং সাক্ষাতেই রাজনৈতিক সংকট নিরসনে তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সেই সম্পর্কে আমাদের সামনে কিছু কর্মসূচি ঘোষণার জন্য আজকে আবার আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ছিল বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে যারা উপস্থিত আছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, এই সব নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আলাপ আলোচনা করে সামনের বেশ কিছু কর্মসূচি স্থির হয়েছে এবং সেগুলো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের 8 দলের পক্ষ থেকে ঘোষণা করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় দলের সাবেক প্রধান ছিলেন, সংসদ নেতা হিসেবে আমাদের সংসদ দলের প্রধান ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি 8 দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষণা করবেন। আন্দোলনরত 8 দলের ঘোষিত কর্মসূচি 13ই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 8 দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। 14ই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 16ই নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12:30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে যে বৈঠক হয়েছে তার কর্মসূচি।
গাজায় মুখ থুবড়ে পড়েছে ট্রাম্পের তথাকথিত শান্তি চুক্তি। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, মার্কিন প্রেসিডেন্টকে নেতানিয়াহুর বৃদ্ধাঙ্গুলি। মিয়ানমারের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মধ্যেই এবার পারমাণবিক প্রকল্পে মনোযোগ জান্তা বাহিনীর। গোপনে সহায়তা দিচ্ছে রাশিয়া, বিপজ্জনক পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সংবিধান সংশোধনী নিয়ে তোলপাড়, 3 বাহিনীর একক ক্ষমতা পেতে যাচ্ছেন সেনাপ্রধান আসিম মুনির। আবারও ক্ষমতা সেনাবাহিনীর হাতে যাওয়ার শঙ্কা। যুদ্ধের উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলা পৌঁছালো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের চালান। হাইপারসনিক মিসাইল পাঠানোর হুমকি মস্কোর, ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ। এবার মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা ইরানের। অভিযোগ মার্কিন সেনা কর্মকর্তার, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলছে তেহরান। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের গন্ধ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলে অব্যাহত হামলায় শান্তির আশা যেন ভেঙে পড়ছে। খান ইউনিস, বানি সুহেলা, বুরেজ সব জায়গায় ধ্বংসস্তূপ আর আতঙ্ক। ড্রোনের গুঞ্জন, বিস্ফোরণের শব্দে দিন কাটাচ্ছে গোটা উপত্যকা। ইসরায়েল আগের মতোই আক্রমণ চালিয়ে যাচ্ছে, আর মুসলিম বিশ্বসহ অনেক দেশ এর তীব্র নিন্দাও জানাচ্ছে। এই অবস্থায় আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে যে গাজার এই ক্রমবর্ধমান সহিংসতা যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতিকে নতুন এক রক্তক্ষয়ী অধ্যায়ে ঠেলে দিতে পারে। এই আতঙ্কের মধ্যেই নতুন করে হামলা হয়েছে গাজার খান ইউনিসের বানি সুহেলায়। স্থানীয়রা জানিয়েছেন একটি তাঁবুতে আশ্রয় নেওয়া এক বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণে তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন ঘটনাস্থলটি ছিল হলুদ রেখার বাইরে, অর্থাৎ ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চলের বাইরে। তবে কেন সীমান্তের বাইরে একজন সাধারণ মানুষের তাঁবুতে হামলা চালানো হলো, সেই প্রশ্নই তুলছে বাসিন্দারা। এই হামলার পর নিহতের মরদেহ নেওয়া হয় খান ইউনিসের নাসের হাসপাতালে। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত অন্তত 241 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল দাবি করছে তারা নাকি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল, কিন্তু স্থানীয়দের মতে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে এই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে চলছে নাটক। গেল 10 অক্টোবর তীব্র আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের মধ্যে আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির চুক্তি সই হয়। সেই সময় ট্রাম্প বলেছিলেন যে এটাই মধ্যপ্রাচ্যের শান্তির নতুন অধ্যায় হবে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের যৌথ মধ্যস্থতায় এই চুক্তি কার্যকর হয় এবং কয়েকদিন শান্তি নেমেও এসেছিল গাজায়। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের মধ্যস্থতা ও যুদ্ধবিরতির পরও নেতানিয়াহু যে আক্রমণ চালিয়ে যাচ্ছেন তা এক প্রকার ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন। কারণ ট্রাম্পের প্রস্তাবে স্বাক্ষর করেও তিনি যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। এতে শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। পারমাণবিক শক্তি আজকের বিশ্বে ক্ষমতা, প্রভাব ও উন্নয়নের প্রতীক। এই শক্তি অর্জনের দৌড়ে বিশ্বে পরাশক্তিরা যেমন এগিয়ে চলছে, পিছিয়ে থাকতে চাইছে না ছোট দেশগুলো। চলমান যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতার মাঝে দক্ষিণ পূর্ব এশীয় দেশ মিয়ানমারের সামরিক সরকারও এই পারমাণবিক কর্মসূচির দিকে এগিয়ে আসতে চাইছে, আর এর পেছনে শক্তিশালী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। গত সেপ্টেম্বরে মস্কোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ফোরাম 2025-এ অংশ নেয় মিয়ানমারের জান্তা প্রধান মিন অং ফ্লাইং। সেখানে তিনি দাবি করেন রাশিয়ার সহায়তায় মিয়ানমার পরমাণু প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই সহযোগিতা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সঙ্গে চুক্তির অংশ হিসেবে এগিয়ে চলেছে। এর আগে গেল 15 আগস্ট মিয়ানমার সরকার ন্যাশনাল কমিটি ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব নিউক্লিয়ার এনার্জি গঠন করে। এতে জান্তা প্রধান ছাড়াও প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ সেনা কর্মকর্তারা যুক্ত আছেন। ইতিমধ্যে রোসাটমের উদ্যোগে ইয়াঙ্গুনে একটি নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে। পাশাপাশি ছোট আকারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তুতিও চলছে।
জান্তা প্রশাসনের দাবি এই প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের জন্য নেওয়া হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মহল এতে আশ্বস্ত নয়, কারণ এর আগেও মিয়ানমার উত্তর কোরিয়ার সঙ্গে গোপনে পরমাণু সহযোগিতার চেষ্টা করেছিল। মানবাধিকার লঙ্ঘন ও চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এবারও আশঙ্কা দেখা দিয়েছে যে জান্তা সরকার পারমাণবিক কর্মসূচিকে ক্ষমতায় টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। রাশিয়ার পাশাপাশি চীন ও ভারতের সঙ্গেও পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনা চালাচ্ছে মিন অং ফ্লাইং। তার দাবি এই সহযোগিতা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে। তবে বিশ্লেষকদের মতে মিয়ানমারের বর্তমান অর্থনৈতিক পতন, সংঘাত ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দেশটিকে আরও বিপজ্জনক ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ফের আলোচনায় দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। একদিকে আফগান সীমান্তের সংঘর্ষ, অন্যদিকে ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক। যখন প্রতিবেশীদের সাথে চলছে সম্পর্কের টানাপোড়েন, এমন সময় আলোচনায় এসেছে ইসলামাবাদের শাসন ব্যবস্থা ইস্যু। প্রশ্ন উঠছে, আবারও কি সেনাপ্রধানের দিকে এগোচ্ছে পাকিস্তান? দেশটির শাসন ব্যবস্থা কি সত্যি পরিবর্তনের মুখে? সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পার্লামেন্টে গৃহীত হয়েছে সংবিধানের ২৭তম সংশোধনী, যা এখন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এই সংশোধনীর মাধ্যমে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগের পথ খুলে দিয়েছে সরকার। অর্থাৎ এখন থেকে ৩ বাহিনীর সর্বোচ্চ দায়িত্বে থাকবেন তিনি। এ নিয়ে বিশেষজ্ঞদের মতে এটি হতে যাচ্ছে পাকিস্তানের গণতন্ত্রের জন্য বড় ধাক্কা, কারণ এতে সেনাবাহিনী আরও প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে। সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে সেনাপ্রধান ও প্রতিরক্ষা প্রধান উভয়কে নিয়োগ দেবেন। একই সঙ্গে সেনাপ্রধান জাতীয় কৌশলগত কমান্ডের প্রধান নিয়োগেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে সবচেয়ে বিতর্কিত বিষয়টি হলো, এই পদে নিয়োজিত ব্যক্তি আজীবন দায় মুক্তি ও বিশেষ সুবিধা পাবেন, যা কার্যত তাকে দেশের রাজনৈতিক ব্যবস্থার ঊর্ধ্বে তুলে দিচ্ছে। পাকিস্তানের সাবেক প্রতিরক্ষা সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আসিফ ইয়াসিন মালিকের মতে এটি সামরিক ভারসাম্য নষ্ট করবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যকারিতা কমিয়ে দেবে। তার ভাষায়, এই সংশোধনী কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, বরং নির্দিষ্ট এক ব্যক্তির ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল। আর বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষের অভিজ্ঞতা ও ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসলামাবাদ তাদের সামরিক কাঠামো শক্তিশালী করার অজুহাতে এই পদক্ষেপ নিচ্ছে। তবে এর পিছনে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ছে বলেই শঙ্কা বাড়ছে। ইতিহাস বলছে, পাকিস্তানের রাজনীতিতে সেনাপ্রধান নতুন কিছু নয়। আইয়ুব খান, জিয়াউল হক ও পারভেজ মুশারফের মতো সামরিক শাসকরা একসময় দেশটিতে শাসন করেছেন। এখন ২০২৫ সালে এসে আবারও একই দৃশ্যপটের ইঙ্গিত দিচ্ছে ইসলামাবাদ, যেখানে গণতন্ত্রের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে সেনাবাহিনী। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। উত্তাল ক্যারিবীয় সাগরে বাজছে যুদ্ধের দামামা। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের পসরা সাজাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হটিয়ে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ক্ষমতায় চান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই ট্রাম্পের পরিকল্পনা যেন ভেস্তে দিল রাশিয়া। নিকোলাস মাদুরোর কাছে একের পর এক ক্ষেপণাস্ত্রের চালান পাঠিয়েছে পুতিন সরকার। এতেই এবার নড়ে চড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবীয় সাগরে যখন মার্কিন সেনাবাহিনীর উস্কানিমূলক সামরিক উপস্থিতি বাড়ছে, ঠিক তখনই আমেরিকার বিরুদ্ধে সুযোগ লুফে নিতে হাজির রাশিয়া। এরই অংশ হিসেবে মস্কো থেকে পাঠানো উন্নত অস্ত্র সরঞ্জাম এবং কাঁধে বহনযোগ্য হাজার হাজার ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পৌঁছেছে ভেনেজুয়েলায়। রাশিয়ার সামরিক সহায়তায় নিজের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করে যুক্তরাষ্ট্রের কপালে চীন তার ভাঁজ ফেলে দিয়েছে নিকোলাস মাদুরোর দেশ। রাশিয়া থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টোরিস F-1 এবং বুক M2E নিচ্ছে ভেনেজুয়েলা। এছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো আরও উন্নত কৌশলগত অস্ত্র পাঠানোর হুমকি দিয়েছে রাশিয়া। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফার্স্ট নিউজ। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়া এসব অস্ত্র সরবরাহ করছে বলে জানিয়েছে প্রেস টিভি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া দৃঢ়ভাবে পাশে থাকবে। রুশ সূত্রগুলো আরও জানিয়েছে, রাশিয়া ভেনেজুয়েলাকে দীর্ঘপাল্লার কালিবর ক্রুজ মিসাইল এবং নতুন প্রজন্মের ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টিও বিবেচনা করছে।
এদিকে ওয়াশিংটন থেকে ফাঁস হওয়া প্রতিবেদনগুলো থেকে জানা গেছে মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখনও রাশিয়ার এমন চালে ব্যাপক দ্বিধার মধ্যে রয়েছেন এবং তাদের মধ্যে মতবিরোধ বিরাজমান রয়েছে। তবে ভীত হয়ে বসে থাকার পাত্র নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ড, পারমাণবিক সাবমেরিন এবং হাজার হাজার মার্কিন মেরিন মোতায়েন করে গোটা অঞ্চলে নিজেদের সবচেয়ে বড় মার্কিন উপস্থিতি প্রদর্শন করছে ট্রাম্প প্রশাসন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা করতে সূক্ষ্ম পরিকল্পনা করেছিল ইরান, তবে দক্ষতার সাথে তেহরানের সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। ইরানকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র দাবি করছে ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রান্স-নেইগারকে হত্যার চেষ্টা তারা সুকৌশলে প্রতিহত করে। তবে তেহরান যদি সফল হতো তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়ত বলে মন্তব্য করেছে দেশটি। বার্তা সংস্থা AFP-কে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, ইরানের বিপ্লবী গার্ডের এলিট ইউনিট কুডস ফোর্স গত বছরের শেষ দিকে এই ষড়যন্ত্র শুরু করেছিল। অভিযোগে বলা হয়েছে পরিকল্পনাটি ভেনেজুয়েলায় অবস্থিত ইরানের দূতাবাস থেকে সদস্য সংগ্রহের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তবে এ বছরে বাস্তবায়ন করতে যাওয়া সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে তেহরান। ওই মার্কিন কর্মকর্তা বলেন, ষড়যন্ত্রটি এখন সমাধান করা হয়েছে, বর্তমানে এটি কোনো হুমকি নয়। মার্কিন কর্মকর্তার এই দাবির পর বেশ আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তবে AFP-কে বিস্তারিত কোনো প্রমাণ দেননি ওই মার্কিন কর্মকর্তা। এমনকি কিভাবে ষড়যন্ত্রটি যুক্তরাষ্ট্র ব্যর্থ করেছে তার কোনো ব্যাখ্যাও দেননি তিনি। AFP প্রতিবেদনে জানিয়েছে, ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের 1 এপ্রিল, যখন ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে হামলা চালায়। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা কষছিল ইরান। যদিও মেক্সিকোতে ইরানের রাষ্ট্রদূত এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন, তবে জাতিসংঘে ইরানের মিশন এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। এমনকি মেক্সিকোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। ওই ঘটনার পর এবছর ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে। পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগে ইসরায়েল ইরানে ব্যাপক বোমা হামলা চালায়। জবাবে ইরানও মিসাইল ছোড়ে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়, বেশ কয়েকজন নাগরিকও মারা যান। একই সাথে ইরানেরও প্রায় 1000-এরও বেশি মানুষ মারা যায় এই যুদ্ধে। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে সাময়িকভাবে অংশ নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল তারা শুধুমাত্র ইরানের পারমাণবিক সক্ষমতা ইস্যুতে হামলা চালিয়েছে, যাতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়। কি বলবো না, আমি আজকে অনেকগুলো মিছেছে, বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরো কমে যাবে। ঘরের মাঠে ভারতকে হারানো মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন কাবরেরা। দলের সবাইকে গেম টাইম দেয়ার আভাস, সমর্থকদের আস্থার প্রতিদান দিতে চান ফুটবলাররা। ভারতের আগে প্রস্তুতি ম্যাচে নেপালকে হারাতে চান হামজা চৌধুরী। দেশকে প্রতিনিধিত্ব করাই বেশি গুরুত্বপূর্ণ লেস্টার সিটি তারকার। রবির সঙ্গে 1 বছরের চুক্তি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ে অধরা জয়ের খোঁজেই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে এটাকে মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন হাভিয়ার কাবরেরা। এজন্যই নেপাল ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চান হেড কোচ। আভাস দিয়েছেন দলের সব ফুটবলারকে গেম টাইম দেয়ার। এদিকে যেই আস্থা নিয়ে মাত্র 4 মিনিটে সব টিকিট কেটে ফেলেছেন সমর্থকরা, ভারতকে হারিয়ে তার প্রতিদান দিতে চান ফুটবলাররা। বাংলাদেশ ভালো ফুটবল খেলছে, কিন্তু তার প্রমাণ কই? এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে তাকালে অর্জন বলতে কেবলই 2 ড্র। সেখানে উল্লেখ নেই মাঠে হামজাদের চোয়ালবদ্ধ লড়াইয়ের কথা। প্রতিযোগিতার মঞ্চটা এমনই, শুধু মনে রাখে বিজয়ীদের। এখন পর্যন্ত বাংলাদেশের ঝুলিতে যেই 2 পয়েন্ট, তার সবই অ্যাওয়ে ম্যাচে। হোম ম্যাচ দুটোতেই হারের তিক্ততা। ভারত ম্যাচ দিয়ে আবারও জাতীয় স্টেডিয়ামে ফিরছে লাল সবুজ। এবার আর কিছুতেই কোনো ভুল করতে চান না হাভিয়ার কাবরেরা। আমাদের প্রধান ফোকাস হচ্ছে ভারতকে হারানো। ফুটবলারদের মানসিকতা থেকে শুরু করে পরিকল্পনা সব জায়গায় এই একটা বিষয়ই ঘুরপাক খাচ্ছে। আমাদের হয়তো পারফরমেন্স ভালো হচ্ছে, কিন্তু আমরা এশিয়ান কাপ বাছাইয়ে এখনো কোনো ম্যাচ জিতিনি। এবার আমরা সত্যি এটা চাই। আমি মনে করি হোম ম্যাচে এটা আমাদের মোক্ষম সুযোগ।
both of them will have the chance to play. বাংলাদেশে এবার এসে হামজার প্রথম প্র্যাকটিস সেশন। সমিতকে পাওয়া যাবে নেপাল ম্যাচের একদিন আগে। হিমালয় কন্যাদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে তাদের দুজনেরই খেলার সম্ভাবনা আছে। পাশাপাশি আদর্শ প্রস্তুতির জন্য পুরো স্কোয়াডের বাকি ফুটবলারদেরও বাজিয়ে দেখতে চান স্প্যানিশ কোচ। হামজা আজ অনুশীলন করছে, কাল দলের সঙ্গে সমিত সোমের অনুশীলন করার কথা রয়েছে। এখন পর্যন্ত যা পরিকল্পনা, নেপাল ম্যাচে তারা দুজনেই খেলবে। আমরা এই ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাই, আর তাই নেপালের বিপক্ষে সবাইকে গেম টাইম দেওয়ার পরিকল্পনা আছে। গোল করার পর উদযাপন হবে, এটাই স্বাভাবিক। তবে কোন সিচুয়েশনে ফুটবলাররা সেলিব্রেশনে যাবেন তা জানা গুরুত্বপূর্ণ। হংকং এর বিপক্ষে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচেই এই উদযাপন নিয়ে হয়েছে সমালোচনা। তবে এবার আর সেই পথ মারাতে চান না ফুটবলাররা। যখন সিঙ্গাপুরের সাথে আমি গোল করছিলাম তখন কিন্তু আমি বল নিয়ে তাড়াতাড়ি গেছিলাম, কিন্তু লাস্ট ম্যাচে যখন আমি হংকংয়ে গোল করি তখন ওরা দর্শকরা অনেক বাজে ইঙ্গিত করছিল, যার কারণে আমি সেলিব্রেশন করছিলাম। যদি এরকম না হইতো তাহলে আমি সেলিব্রেশন করতাম না। সামনে ম্যাচগুলোতে আপনারা মাথায় রাখবো যে এগুলো যেন আর না হয়। ফুটবল ম্যাচের আসল আকর্ষণীয় হলো দর্শক, যারা আমাদেরকে মাঠে সবসময় এনার্জি দেয়। তো এবার আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে। তো এটা আসলে আমাদের জন্য প্রেরণা যে ভালো কিছু করার জন্য ইন্ডিয়া ম্যাচে। এদিকে নানা রকম গুঞ্জন থাকলেও বাংলাদেশের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিতে ঢাকায় পা রেখেছে নেপাল জাতীয় ফুটবল দল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নেপাল এবং বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার রাওয়াল। জনাব তাজওয়ার রাওয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এর আগে সবশেষ স্টুডিওতে আপনার সঙ্গে যখন আমার আলাপ হয়েছিল তখন ছিল হচ্ছে বাংলাদেশ ভুটান ম্যাচের আগে, তারপর পরই সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশের ম্যাচ ছিল। তখন আপনি যেটা বলছিলেন, আমার যতটুকু মনে আছে, যে একটা নবজাগরণ হয়েছে ফুটবলের, আমাদের জন্য সামনে নতুন চ্যালেঞ্জ, দর্শকরা অনেক আসবেন, হামজা চৌধুরীকে ঘিরে একটা অন্যরকম মানে ফুটবলের জোয়ার তৈরি হয়েছে, কিংবা যারা প্রবাসী ফুটবলার যারা এসেছেন, হামজা, সমিত, যারাই বলেন, তো সেই চ্যালেঞ্জটা প্রথম ম্যাচেই আপনাদের একটা বড় চ্যালেঞ্জ আপনারা দেখছিলেন। এখন কিন্তু আপনারা কিছুটা এক্সপিরিয়েন্স আপনাদের হয়েছে, সেই ভুটান ম্যাচ, এরপরে হচ্ছে সিঙ্গাপুর ম্যাচ, হংকং ম্যাচ, এরপরে রয়েছে নেপাল এবং ভারত। সব মিলিয়ে এই পর্যন্ত এক্সপিরিয়েন্সটা কেমন? একটা চমৎকার এক্সপিরিয়েন্স ছিল সত্যি কথা বলতে। বাংলাদেশে ফুটবল একটা গণজোয়ার উঠেছে। আমরা অনেক কিছু শিখেছি গত 3 খেলায়, যেটা অনেক বছর দীর্ঘ বছর কিন্তু খেলা হয় না বাংলাদেশের মাটিতে। এরকম একটা বড় আন্তর্জাতিক মানে খেলাও হয় না বাংলাদেশে। লাস্ট একটা কাপ হয়েছিল, বা ওটা মনে হয় 10-12 বছর আগে। এরকম একটা কোয়ালিফাইং গেম, একটা হাই এনার্জি, হাই পেস গেম অর্গানাইজ করা একটা চ্যালেঞ্জ ছিল। এবং এখন আমরা জানি আমাদের দেশে অনেক ইস্যুস চলছে। আমাদের একটা ইন্টারিম সরকার আছে যারা খুব চমৎকারভাবে দেশ চালাচ্ছে, ওনাদের অনেক চ্যালেঞ্জ হচ্ছে। সো ওই চ্যালেঞ্জের ভিতরে যে আমরা এই গেমগুলি চালাতে পারছি, ওনাদের সাপোর্ট পাচ্ছি, আমাদের ফ্যান্সি সাপোর্ট পাচ্ছি, এটাই হলো আমাদের বড় আশা আর পাওয়া। এবং আমাদের যে হামজা জয়েন করেছে, শামেদ জয়েন করেছে, আমাদের অনেক তারকা বিদেশ থেকে আসছেন। আমরা মনে করি ব্লেন্ডটা একটা ভালো একটা কম্পিটিশন ক্রিয়েট করেছে টিমে, একটা টিমের স্পিরিট ইনক্রিজ করেছে। আর এটার জন্য কিন্তু বাংলাদেশ এখন একটা ফাইটিং স্পিরিটে চলে এসেছে। যদিও আমরা দেখেছি অতিথি খেলাতে আমরা ডাউন ছিলাম, বাট আমরা একটা ফাইটিং স্পিরিট নিয়ে কিন্তু আবার ইকুয়ালাইজ করতেও পেরেছি। দর্শকদের এক্সপেকটেশনের জায়গাও বেড়েছে। যখন ওই স্টেডিয়ামটাতে, জাতীয় স্টেডিয়ামে যখন খেলা হয় এবং মানে পুরো এলাকাটা মানে একেবারে গম গম করতে থাকে, একটা গোল হলে বা একটা অ্যাটাক হলে, এইটা কেমন লাগে? ম্যাগনিফিসেন্ট ফিলিং। এটা আমরা আগে দেখেছি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামগুলিতে, যখন আমরা খেলা দেখতে যেতাম রিয়াল মাদ্রিদে বা ম্যানচেস্টার ইউনাইটেডের বাইরে, বা ওয়ার্ল্ড কাপ খেলাতে যখন যেতাম, ওইটা এখন বাংলাদেশের মাটিতে দেখা যাচ্ছে, ওইটা বাংলাদেশের মাটিতে ফিল করা যাচ্ছে। আমাদের দর্শকদের জন্য একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, আর দর্শকরাও যে এনার্জি নিয়ে আসে মাঠে, এটা দেখা একটা চমৎকার ফিলিং আমাদের জন্য। ভুটান সিঙ্গাপুর ম্যাচ কিংবা এরপরে হংকং ম্যাচেও মানে ব্যবস্থাপনার জায়গায় আপনাদের মানে এর আগে বেশ কিছু সমালোচনা ছিল, আপনাদের নিজের হংকং ম্যাচে সেই জায়গাটা অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। তারপরও বাফুফের সভাপতি তাবিত আওয়াল তিনি বলেছিলেন যে আরও বেটার করার আসলে সুযোগ আছে। আপনারা ওই জায়গাগুলো মানে আসলে আইডেন্টিফাই করেছেন কিনা, যে কি কি জায়গাগুলো নিয়ে আরও ব্যবস্থাপনায় কাজ করার সুযোগ আছে? আমরা প্রত্যেক গেমের পরে আমাদের প্রেসিডেন্টের সাথে বসি, উনি ইসি কমিটির সাথে বসে, তারপর আমাদের কম্পিটিশন কমিটির সাথে বসে আমাদেরকে অনেকগুলি গাইডেন্স দেয়, অনেকগুলি পয়েন্ট উল্লেখ করে দেয় যে এখানে আমি দেখেছি এই জিনিসগুলো হয়েছে, বা আমি শুনেছি, বা প্রেস যেটা হাইলাইট করে ওটা নিয়ে আমরা একটা গবেষণা করি। ওটার
এগেনস্টে আমরা অনেক নতুন নতুন স্টেপ নিয়েছি। লাস্ট টাইম মেইন ইস্যুটা ছিল দর্শকদের 4 নম্বর গেট দিয়ে ঢোকার, ওখানে একটা মেলা হচ্ছিল, ওই মেলার সাথে আমাদের এন্ট্রেন্সের একটা ক্ল্যাশ হয়ে গেছিলো। এটা আনফর্চুনেটলি লাস্ট মিনিট আমরা কোনো বিকল্প প্ল্যান করতে পারিনি, বিকজ আমাদের স্টেডিয়ামে সীমিত গেট ঢোকার জন্য, আউটার গেট যখন আমরা বলি। এবার আমরা চাচ্ছি যে ওটাকে আরও স্ট্রেংথেন করতে, ওটাকে আরও ভলেন্টিয়ার দিয়ে ক্যাপাসিটি বাড়াতে, যেন দর্শকরা আরও জলদি দ্রুত ঢুকতে পারে ওই গেটগুলি দিয়ে। স্টেডিয়ামের ভিতরে যে ঝামেলাগুলি ছিল ওটা আমরা মনে করি যে ভুটানে খেলার থেকে হংকং পর্যন্ত অলমোস্ট 90% ইমপ্রুভমেন্ট হয়েছে। পানি বিতরণ বলেন বা খাওয়ার বিতরণ বলেন বা স্টেডিয়ামের অ্যাটমসফিয়ার বা ক্লিনলিনেস নিয়ে এবার আমরা আশা করি যে 10% ল্যাকিংস ছিল, ওইটা আমরা ওভারকাম করে দর্শকদের জন্য আরও ভালো একটা উপহার দিব স্টেডিয়ামটাকে। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটা, নেপালের বিপক্ষে ম্যাচও রয়েছে, বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটা নিয়ে অবশ্যই দর্শকের আগ্রহ একেবারে আকাশচুম্বী, মানে প্রত্যাশার জায়গা বা আগ্রহের জায়গা থাকবে নিশ্চয়ই। আমরা দেখেছি যে টিকিট সেলিংয়ের ক্ষেত্রেও আপনারা যেমনটা জানিয়েছেন আমাদের খুব অল্প সময়ের মধ্যে একেবারে অনলাইনে সমস্ত টিকেটের এই যে মানে এটা তো এক ধরনের রেকর্ড, এত অল্প সময়ের মধ্যে এতগুলা টিকিট, এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলেন। আমি সত্যি কথা বলতে গতকাল আমরা যখন টিকিট লঞ্চ করেছিলাম আমি নিজে ক্লিক করেছিলাম টার্ন অন। যখন আমরা ক্লিক অন করি তখন অলরেডি 10,890 দর্শক অলরেডি লগড ইন বসে আছে, যে টিকিটটা কখন ছাড়বো আমি রেজিস্টার দর্শক বসে আছে যেন টিকিটটা কিনতে পারে ওনারা। একটা দর্শক যদি 2টা টিকিটও কিনে 10,000 যদি অনলাইনে থাকে, এখানে কিন্তু আমাদের ক্যাপাসিটি ফুল হয়ে যায়। তারপরে দেখলাম যে অ্যাজ মিনিটস ওয়েন অন আরও দর্শক লগ ইন করছে, আর এটা একটা অফিস দিন, লাঞ্চে ঠিক পর টাইমটা, তো অনেক মেবি অফিস গোয়ার্সের একটা মিটিংয়ে ছিল বা পথযাত্রা ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, লাঞ্চের থেকে ফেরত আসছিল ওনাদের টেবিলে, সো ওনারা মেবি মিস করেছে। বাট মানে যদি লাইভ যখন হয় বিপুল মানুষ চলে আসে খেলার টিকিট কিনতে। আমার মনে হয় যে স্মুথ যে ট্রানজ্যাকশনটা হয়েছে, যারা ট্রানজ্যাকশন করতে পেরেছে ওরা কিন্তু একটা স্মুথ সিস্টেমের মাধ্যমে কিন্তু করতে পেরেছে, টিকিট কিনতে পেরেছে। আর এটাই ছিল আমাদের আশা যে আমাদের যে প্রথম একটা হিকাপ ছিল ওই হিকাপ থেকে শিখে আমরা যেন আরও স্মুথ করতে পারি জিনিসটা। এখন যদি আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি আরও বড় থাকতো তাহলে আমরা আরও স্টেডিয়ামে দর্শক ঢুকাতে পারতাম। বাট আনফর্চুনেটলি আমাদের স্টেডিয়ামের একটা সীমিত ক্যাপাসিটি আসে। আমরা আগামীতে যেটা বলেছি যে আমরা গবেষণা করব, আমরা চিন্তা করছি কীভাবে আমাদের স্টেডিয়াম আর একটু উন্নত করা যায়, এই স্টেডিয়ামকে ক্যাপাসিটি বাড়ানো যায় নাকি, আর নইলে আমাদের নতুন একটা বিকল্প স্টেডিয়াম বানাতে হবে। এরকম আলোচনা রয়েছে। আমাদের প্রেসিডেন্টের অনেক ম্যান্ডেট আছে, প্রেসিডেন্টের অনেক ভিশন আছে বা গাইড রোডম্যাপ আছে, যেটা ওনার কক্সবাজার এমনই একটা স্টেডিয়াম চাচ্ছে উনি সরকারের থেকে। মানে টেন্টেটিভ কিরকম দর্শক ধারণ ক্ষমতার আপনাদের চিন্তা ভাবনা আছে বা কিছু? যদি আমরা এই গণজোয়ার ধরে রাখতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে 60-70,000 দর্শকের ক্যাপাসিটি হওয়া উচিত একটা স্টেডিয়ামে। আমরা যখন আন্তর্জাতিক স্টেডিয়ামে যাই এখানে কিন্তু ইউনাইটেড স্টেটসে গেলে কিন্তু 1 লক্ষ দর্শকের উপরেও স্টেডিয়াম আছে। আমরা বিশ্বাস করি 60-70,000 দর্শকের একটা স্টেডিয়াম থাকা উচিত বাংলাদেশে। এখন যেরকম ইন্টারন্যাশনাল তারকারা আসছে, হামজা চৌধুরীর মতন আরও প্লেয়ার আসবে আগামীতে, বাইরে থেকে আর হোমগ্রাউন্ড প্লেয়ার অনেক গড়ে উঠবে। এই কমোডিটিটা বা একটা অ্যাটমসফিয়ার যেটা ক্রিয়েট করছে এই আমাদের এক্সপার্ট প্লেয়ার্স এবং লোকাল প্লেয়ার্স নিয়ে, আমি বিশ্বাস করি আমাদের ফুটবল লেভেলটা আরও উন্নত হবে, আরও এলিভেট হবে এটার পরে। সো এই প্লেয়ারদেরকে দেখতে আগামীতে দর্শক আসতে চাইবে, আগ্রহী আসতে চাইবে। আর আমরা যদি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে থাকি ওভার ফ্রেন্ডলি ফিক্সচার, যেখানে ফ্রেন্ডলি উইন্ডো থাকে, তা আমি বিশ্বাস করি গণজগৎটা থাকবে। আর ফুটবলের যে ভালোবাসাটা ফিরে আসছে বাংলাদেশের মাটিতে, যদি লিগেও আমরা এরকম দর্শক ঢুকাতে পারি তাহলে আমি বিশ্বাস করি আমাদের ফুটবল আরও এগিয়ে যাবে। রাইট। আরেকটা বিষয় সেটা হচ্ছে দর্শকদের আগ্রহের জায়গাটা ধীরে ধীরে বাড়ছে, অবশ্যই সেটা আমরা মানে মাঠে দর্শক উপস্থিতি দেখলেই টের পাই। এবং এই ম্যাচগুলোর আগে বা ম্যাচের দিনও অনেক দর্শক আমাদের কাছেও ফোন করেন যে টিকিটের কোনো ব্যবস্থা করা যায় কিনা, বাফুফের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু মানে টিকিটের দাম নিয়ে এবার আমরা যতটুকু জেনেছি সাধারণ গ্যালারি থেকে শুরু করে মোটামুটি কিছু মানে মূল্য বৃদ্ধি করা হয়েছে, মানে দর্শকদের একটু আক্ষেপের জায়গা কিন্তু এখানে থেকে গেছে। আনফর্চুনেটলি এখানে একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ইস্যু আছে। আমরা দেখেছি যে আপনি যদি ইন্টারন্যাশনাল ম্যাচ যদি বাংলাদেশের বাইরে দেখেন, যদি ডলারের চিন্তা করেন, কোনো টিকিট কিন্তু $10 নিচে হয় না কোনো দেশে। ওটার ম্যান্ডেট রেখে আমরা কিন্তু আরও বেশি প্ল্যান করেছিলাম, বাট আমাদের প্রেসিডেন্ট কিন্তু বলেছে যে 500 টাকার উপরে উনি করবে না, এটা যেন সীমিত সবার পক্ষে সম্ভব হয় একটা টিকিট কেনার। সো ওটা দেখে আমরা প্ল্যান করেছিলাম গ্যালারিটা আমরা 500 করে রাখবো। আর বাকি যে সার্ভিসগুলি আছে যেগুলিতে আরও ফেসিলিটি বেশি, ওটা তো একটু দামটা বেশি হবে। আর এখানে বাফুফের
একটা জায়গায় মানে মেইন জায়গায় এখন আয় করার একটা, আমাদের অনেক ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে, সো এখানেও কিন্তু বাফুফের একটা সাপোর্ট লাগছে যে আমরা টিম যে হংকং গেল, সিঙ্গাপুর যাবে, এখানে যে আমাদের অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের ফুটবলের পিছিয়ে, ফুটবলের ট্রেনিং ফেসিলিটির উপরে, ফুটবলের প্লেয়ারদের যে বিভিন্ন ট্রেনিং মডিউলস বা ইকুইপমেন্ট লাগছে, আমি বিশ্বাস করি এখান থেকে কিন্তু বাফুফ নিজেদের পাশে চলতে পারবে, আর এখান থেকে একটা আয় করার সিস্টেম ওনাদের, আর আমি বিশ্বাস করি এটা ফুটবল উপর ইনভেস্টমেন্টটা হবে, সো ফুটবল ইমপ্রুভমেন্ট করার জন্য এটা একটা বেনিফিট। আপনার সাথে আরও কথা বলবো, আমাদের হাতে আমাদের হামজা চৌধুরী কথা বলেছেন, এই রিলেটেড একটা রিপোর্ট রয়েছে, সেটা দেখে আবারও আপনার কাছে ফিরছি। আসন্ন নেপাল এবং ভারত ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না হামজা চৌধুরী। অর্থ নয়, দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান লেস্টার সিটির এই তারকা। এদিকে টেলিকম কোম্পানি রবির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হামজা। কোম্পানিটির সঙ্গে আগামী 1 বছর যুক্ত থাকবেন দেশের ফুটবলের এই পোস্টার বয়। হামজা চৌধুরী মাঠে কিংবা মাঠের বাইরে ক্লান্তি যেন হার মেনেছে তার কাছে। সোমবার সন্ধ্যায় ঢাকায় পা রেখে পরদিন সকালেই ব্যক্তিগত কাজে যুক্ত হলেন হামজা। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে দেশে এসেই আলো ছড়াচ্ছেন তিনি। মাঠের বাইরেও নিজেকে ব্যস্ত রাখছেন দেশের ফুটবলের পোস্টার বয়। এবার নতুন এক পথ চলা শুরু হামজার। দেশের একটি টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আগামী 1 বছর কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন লেস্টার সিটির এই ফুটবলার। নতুন এই অভিজ্ঞতা নিয়ে রোমাঞ্চিত তিনি। It's one of the biggest companies in the country, and like we say, to obviously strive to help the younger generations and all the customers we already have. So yeah, for me to work for a brand that strives for better is something that aligns with the way I live my life too. So it's a massive opportunity, and again, আর্থিক বিষয়গুলো অনেকটাই নগণ্য হামজার কাছে। ভালোবাসার জায়গা থেকেই দেশের ফুটবল উন্নয়ন করতে চান তিনি। It's not never just about the money. Obviously money always helps, but it's the passion for my country and how I can improve the conditions in this country. One of the main reasons I came to play for Bangladesh is to improve Bangladesh and give back what I can. A lot of my childhood memories are from Bangladesh and enjoying myself here. So to be able to come back and help in any way I can, if that's to inspire the younger generations to play football. আসন্ন নেপাল ও ভারত ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে বদ্ধপরিকর হামজা। দুই বড় গেম আছে, নেপাল ফ্রেন্ডলি গেম ফর দ্য ওয়ার্ম আপ, ইন্ডিয়ার গেমের সঙ্গে। সো লাস্ট ফিউ রিজাল্টস আমরা রয়ে গেছে না, বাট আমরা একবারে ক্লোজ আছি, গুড পারফরম্যান্সেস খেলতেছি, আর ইনশাআল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। দলের সঙ্গে দুদিন অনুশীলন করে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে মাঠে নামবেন হামজা চৌধুরী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও ফিরবো আলোচনায়। জনাব তাজওয়ার আওয়াল, আমরা যেমন দেখছিলাম হামজাকে ঘিরে আসলে আগ্রহের জায়গা মানুষের, দর্শকদের মাঝে যেমন আছে, নিশ্চয়ই তিনি বাংলাদেশের ফুটবলের এখন পোস্টার বয় হয়ে উঠেছেন। তাকে ঘিরে নিশ্চয়ই বিভিন্ন প্রতিষ্ঠানেরও আগ্রহের জায়গা আছে, কোনোভাবে তাকে শুভেচ্ছা দূত করা যায় কিনা, কোনোভাবে তাকে তাদের কোম্পানির সঙ্গে যুক্ত করা যায় কিনা, আপনারা মানে কেমন মানে রিকোয়েস্ট পান তাকে নিয়ে? আমার জানা মতো বাফুফে অনেক রিকোয়েস্ট আসছে যে কীভাবে আমরা হামজার সাথে টাই আপ করতে পারি, কীভাবে ওনাকে আমাদের স্পন্সর করতে পারি, হামজাকে ওকে আমাদের যেটা রবি যেটা করেছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখতে পারি। এটা অ্যাকচুয়ালি হামজার এজেন্টই সব হ্যান্ডেল করে। হামজা একটা পার্সোনাল টিম আছে যারা ওর সব পার্সোনাল রিলেটেড জিনিসপত্র হ্যান্ডেল করে। সো আমরা ইউজুয়ালি ওনাদের কাছে এটাকে ফরওয়ার্ড করে দিয়ে ওনাদের সাথে চুক্তি যদি হয়, আমরা বিশ্বাস করি হামজা ডেফিনেটলি একটা আইকন আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য। হামজার কারণে কিন্তু আমাদের একটা গণজোয়ার উঠেছে যে একটা ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার যে বাংলাদেশে খেলবে, এটা আমরা জীবনে বিশ্বাস করতে পারি নাই অতীতে। সো এটার কারণে কিন্তু হামজার কারণে কিন্তু আরও প্লেয়ার এখন আগ্রহ প্রকাশ করছে ফরেন মাটির থেকে এসে বাংলাদেশের জন্য খেলার জন্য। সো অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও কিন্তু ইয়াং তরুণ সমাজকেও কিন্তু অনেক মোরাল বুস্টিং করছে স্পোর্টসে ফেরত আসতে। যারা আগে ফুটবল থেকে একটু ক্রিকেটে দিকে যেত বা অন্য কোনো স্পোর্টের দিকে যেত, এখন কিন্তু ওনারা আবার ফুটবলের মাঠে ফিরে আসছেন হামজা চৌধুরীর কারণে। জি নিশ্চয়ই, আপনি যেমন বললেন যে ক্রিকেট এবং ফুটবল দুটো খেলার কথা বললেন, রিসেন্টলি এইটা নিয়ে একটা বেশ আলোচনা চলছে। সেটা হচ্ছে বিসিবির একজন পরিচালক, তিনি ফুটবল নিয়ে কিছু মন্তব্য করেছেন যেটা
ফুটবলের যারা সংশ্লিষ্ট আছেন তাদের একেবারেই পছন্দ হয়নি, তাদের একটা ইগোর জায়গায় আঘাত এনেছে এবং এটা নিয়ে বাফুফে থেকে একটা চিঠিও পাঠানো হয়েছে। এটা নিয়ে আসলে বাফুফের অবস্থানের জায়গাটা কি? আমরা যেমনটা দেখছি সাবেক ফুটবলার যারা আছেন কিংবা বাফুফে সংশ্লিষ্ট যারা আছেন তারাও বেশ ক্ষোভ প্রকাশ করছেন। মানে এই পর্যায়ে এসে একেবারে প্রফেশনাল এই জায়গাটায় ক্রিকেট এবং ফুটবলকে এই যে মুখোমুখি দাঁড় করানোর একটা ব্যাপার অনেকের মধ্যেই দেখা যায়, আবার বাংলাদেশে হামজাকে ঘিরে বা ফুটবলের যে একটা জাগরণের জায়গায় এই সময় এই মন্তব্যটা আপনি কেমন ভাবে দেখেন? আমি নিজের থেকে যদি বলি, আমি পার্সোনালি আঘাত পেয়েছি এই কমেন্টে। আমি একটা মেবি প্রফেশনাল ফুটবলার না বা অ্যামেচার ফুটবলার, আমি ফুটবল কোচ করেছি অনেকদিন আমেরিকান স্কুলের। আমি ফুটবলের সাথে এখন জড়িত, বাফুফের সাথে, আমরা নফেল স্পোর্টিং ক্লাবের সাথে জড়িত। এই কথাটা বলাটা উচিত হয় নাই। একটা ব্যক্তি যে এখন বিসিবির একটা পরিচালক পথে আসে, এটা ওনার হুঁশিয়ার হয়ে কথা বলা উচিত ছিল। বাট আমার মনে হয় আমাদের প্রেসিডেন্ট এটাকে অলরেডি প্রতিবাদ করেছে ওনার চিঠিতে। এটা উনি প্রফেশনালি হ্যান্ডেল করবে। বিসিবি থেকে কোনো রেসপন্স দেওয়া হয়েছে? ওইটার ঠিক আমি জানি না, আমার সাথে ওটা নিয়ে কথা হয় না, আমি একটু আজকে ব্যস্ত ছিলাম। বাট আই এম শিওর একটা ডায়ালগ হবে, যদি না হয়ে থাকে মেবি আগামীতে হবে। বিকজ আমরা বিশ্বাস করি খালি ফুটবল একা না, ক্রিকেট, ফুটবল, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, যা স্পোর্ট আছে, হ্যান্ডবল, সব একসাথে গড়ে ওঠাতে হবে। বাংলাদেশের তরুণ সমাজ প্রত্যেকটা স্পোর্ট ভালোবাসে, আমরা স্পোর্টস লাভার্স, আমরা প্রত্যেকটা স্পোর্টকে দেখতে চাই আমাদের বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে, যেন প্রাইড নিয়ে যেন মাঠে খেলতে পারে আর জয়লাভ করতে পারে আগামীতে। ভারত ম্যাচে নিশ্চয়ই এটার অনেকে জবাবটাও পেয়ে যাবে। বাংলাদেশ ভারত ম্যাচে যখন মানে উপচে পড়া দর্শকের ভিড় থাকবে এবং স্টেডিয়াম এলাকায় মানে একটা অন্যরকম পরিবেশ থাকবে, হয়তো বা আবারও নতুন করে প্রমাণ হবে যে ফুটবলের ক্রেজটা কোন জায়গায়, নাকি? ডেফিনেটলি আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ ইন্ডিয়া খেলার যে চাহিদা ছিল টিকিটের, আমাদের যে চাহিদা আছে ফ্যান জোনে কিন্তু আমাদেরকে এখনও কোয়েশ্চেন করছে ফ্যান জোনটা কই হবে, কীভাবে যাব, ফ্যান জোনের প্রেসক্রিপশনটা কি, মানে কি ফ্রি নাকি পেইড, তারপরে কি মানে ইভেন্টস থাকবে ওখানে। এবং আমরা যেটা দেখছি যে বাংলাদেশের মাটিতে বসে না, মানে স্টেডিয়ামে বসে না খেলা দেখতে পারে, সবাই স্টেডিয়াম বাইরে টিভিতে দেখার জন্য রেডি। সো এই গণজোয়ারটা কেউ থামা রাখতে পারবে না। আমি বিশ্বাস করি আমাদের ফুটবল আরও উপরে উঠবে, আমাদের ফুটবল আগামীতে আরও খেলা হবে, আরও ভালো ভালো টিমের সাথে খেলা হবে। সো এটা যদি আমরা ধরে রাখতে পারি, আমি বিশ্বাস করি যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না ফুটবলকে। দর্শকদের জন্য বাড়তি কোনো আয়োজন থাকছে কিনা বাংলাদেশ ভারত কিংবা বাংলাদেশ নেপাল ম্যাচকে ঘিরে, কনসার্ট কিংবা এমন কোনো আয়োজন রাখা হচ্ছে কিনা? ডেফিনেটলি আমরা যেহেতু দর্শকদেরকে চাচ্ছি, আমাদের যে দর্শক টিকিট কিনেছে, আমরা রিকোয়েস্ট করছি দর্শককে 3টার ভিতরে যেন ওনারা এসে লাইন ধরে যেন মাঠে প্রবেশ করে ফেলে, যে স্টেডিয়ামে প্রবেশ করে। বিকজ আমরা চাচ্ছি যে আগে স্টেডিয়ামটা রেডি করে ফেলতে পারলে যে লাস্টে যে একটা মিসআপ হয় গেট নিয়ে, এই মিসআপটা হবে না। আমাদের আগে সিকিউরিটির কারণে আমরা 7টার সময় আবার গেট বন্ধ করে দিব, 8টার সময় খেলা শুরু। যেহেতু আমরা স্টেডিয়াম ফিল করবো 3টার থেকে, আমাদের তো দর্শকদেরকে একটা উপহার দিতে হবে যে যারা আগে আসবে। তো আমরা একটা কনসার্ট করব, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস একটা কনসার্ট করবে আমাদের দর্শকদের জন্য। জি, আর্চারির একটা মানে টুর্নামেন্ট হচ্ছে সেখানে, এশিয়ান আর্চার চ্যাম্পিয়নশিপ। তো ওই স্টেডিয়ামটা তাদের ছেড়ে দেওয়ার কথা আমি যতটুকু জানি। এখন মানে এই যে সময়টুকু আছে এর মধ্যে কি কি গোছগাছ বাকি থাকবে? যেহেতু এখানে একটা অন্য ইভেন্টের খেলা, অন্য ডিসিপ্লিনের একটা খেলা হচ্ছিল, নিশ্চয়ই আপনাদের মতো একটা অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপার আছে। ডেফিনেটলি অনেক আয়োজন বাকি আছে, আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে এবার কাজ শুরু করতে। গতবার আমাদের ডিপ ক্লিনিং করতে প্রায় 7 দিন লেগেছিল, প্রত্যেকটা গ্যালারিতে পাওয়ার ওয়াশ করা এবং প্রত্যেকটা বাথরুম ক্লিন করা, প্রত্যেকটা ফেসিলিটি ইনশিওর করা যে লাইট ফেসিলিটি আছে, যেহেতু খেলার রাত্রে এন্ট্রি এক্সিট নিয়ে যে কাজগুলি করতে হয়, এবং যে ব্র্যান্ডিংটা করতে হয় স্টেডিয়ামে, ওটার বাইরে আমাদের যে ড্রেসিং রুম আছে, ড্রেসিং রুম প্রিপেয়ার করতে হয় খেলোয়াড়দের জন্য। একটু দেরি হয়ে গেছে আমাদের জন্য এবার, বাট আমরা বিশ্বাস করি কালকে আর্চারি যখন মাঠ ছেড়ে দিবে আমাদেরকে, আমরা কাজ তাৎক্ষণিকভাবে শুরু করে দিব, যেন আমরা নেপালে আগে কাজ মেবি 50% আগে নিতে পারবো। জি, আমি খুব ছোট্ট করে জানতে চাইবো, সময় খুব কম আছে হাতে। সেটি হচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে আসলে একটা বিশাল হাইপের জায়গা তৈরি হয়েছে এবং আমরা যতটুকু মানে জানতে পেরেছি সেটা হচ্ছে হামজা সৌমিত্রা আসার পর থেকে সাউথ এশিয়ায় আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে একটা আলোচনার ব্যাপার আছে। বাংলাদেশ ভারত ম্যাচের দিকে শুধু বাংলাদেশ ভারতের দর্শকরা না, মানে সাউথ এশিয়ার অনেক দর্শকেরও হয়তো চোখ থাকবে যে নিশ্চয়ই ম্যাচটা একটা হাইপ
অন্যরকম হাইপ থাকবে ম্যাচটাকে ঘিরে। এইটাকে নিয়ে আপনাদের মধ্যে আসলে আয়োজনের জায়গাটা বা নিরাপত্তা বলেন, আয়োজন বলেন, বা সার্বিকভাবে আপনাদের চিন্তা ভাবনার জায়গাটা কেমন? আমাদের ফার্স্ট প্রায়োরিটি সবসময় সিকিউরিটি। যে টিম আসে, এটা একটা ইন্টারন্যাশনাল লেভেল গেম, আমাদের ফিফাকে জব দিতে হয়, আমাদের এফসিকে জব দিতে হয়। তো আমরা সবসময় সিকিউরিটিকে প্রাইম অ্যাসপেক্টে রাখি। আমাদের প্রেসিডেন্ট আজকেও আমাদের সাথে একটা সিকিউরিটি মিটিং করেছে, উনি আমাদেরকে গাইডলাইন দিয়েছে কি কি ইমপ্রুভমেন্ট চায়, উনি কি কি অ্যাডিশনাল চায়। এবার দেখবেন কিন্তু সিকিউরিটিও এনহ্যান্স হবে টিমের জন্য ওয়াল মুভিং এবং মাঠে। এক্স্যাক্টলি কি প্ল্যান আমি বলতে পারবো না আপনাকে, বাট আপনারা দেখবেন এবার সিকিউরিটি নিয়ে আমাদের একটা সিভিয়ার কনসার্ন আছে। আর আমাদের ফ্যান্সের জন্য একটা সেফটির ব্যাপার আছে। ফ্যান্সদেরকে আমাদের ইনশিওর করতে হবে যে ফ্যান আমাদের খেলা দেখতে আসবে সেফলি, যেন খেলা দেখতে আসতে পারে, মাঠে প্রবেশ করতে পারে সেফলি, আবার বাড়িতে ফিরে যেতে পারে। বিশৃঙ্খলার জায়গাটাও যাতে না হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বাংলাদেশ নেপাল এবং বাংলাদেশ ভারত ম্যাচের আয়োজন সহ নানা বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলছিলেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। 4 ক্যাচ মিসে ছিটকে যাওয়া ম্যাচটা আয়ত্তে এসেছে শেষ বিকেলে, সেটাও স্পিনারদের কৃতিত্বে। কিন্তু ম্যাচ শেষে সেই ক্যাচ মিসটাকে কোনো সমস্যা মনে করছেন না দলের প্রতিনিধি হয়ে প্রেস কনফারেন্সে যাওয়া হাসান মাহমুদ। তার দাবি, চেষ্টা করছে সবাই, ঠিক হয়ে যাবে দ্রুতই। এই একটা বিষয় বাদ দিলে মোটা দাগে দিনটা ভালোই গেছে বাংলাদেশের। হাসানের দাবি, এই উইকেটে আয়ারল্যান্ডের রানটা নাকি মামুলি। উইকেটে স্পিন ধরায় খুশি হলেও মনের কোণে ঠিকই হতাশা উকি দিচ্ছে টাইগার পেসারের। যথেষ্ট হার্ডওয়ার্ক করতেছি ফিল্ডিং নিয়ে। আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করতেছি মাঠে এসে, চেষ্টা করতেছি যাতে আর ইমপ্রুভ করা যায়। বাট গেমের মধ্যে এটা হইতে পারে, ক্যাচ মিস হইতে পারে, এটা পার্ট। বাট আমরা চেষ্টা করি যে মানে রিকভার কতটুকু করা যায়। হয়তো আজকে অনেকগুলো মিস হয়েছে, বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরও কমে যাবে। বেশি বলবো না আমি, বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায়, ইকোনমিক্যাল বোলিং করা যায়। এখন আপনি দেখেন রানের 3 করে আছে, সো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক। বাট কালকে যদি আর্লি ওদেরকে ব্রেক থ্রু দেওয়া যায়, 2টা উইকেট বাকি আছে, তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে আর কি। উইকেটে আমাদের কনসিস্টেন্সি যাতে আর একটু বেশি থাকে ফ্ল্যাট উইকেটগুলোতে, তো মানে ওইটার দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সব সময়, মানে টিমের জন্য কন্ট্রিবিউট থাকে যে যতটুকু ইকোনমিক্যাল বোলিং করা যায়, ওইটাই আর কি আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে। আবারও স্বাগত খেলার সময়, আবারও ফুটবল। বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকো। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ফুটবলার, অফিসিয়াল ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া প্রাডো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোও প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ ফুটবল বিশ্বকাপ আয়োজন যে কোনো দেশের জন্য পরম কাঙ্ক্ষিত বিষয়। আসন্ন বিশ্বকাপ আয়োজনে সেই সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। প্রতিটি দেশ আসরটি আয়োজনে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আয়োজক 3 দেশের এক দেশ মেক্সিকো। বিশ্বকাপের হোস্ট হতে পেরে দারুণ উচ্ছ্বসিত দেশটি। মেগা ইভেন্ট সামনে রেখে নানা কর্মযজ্ঞ হাতে নিয়েছে তারা। স্টেডিয়ামগুলো সাজানোর সঙ্গে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তার বিষয়গুলো। পাশাপাশি মেক্সিকানরা তুলে ধরতে চান তাদের সংস্কৃতি, ফুটবলের প্রতি ভালোবাসা। বিশ্ববাসীকে জানান দিতে চান তারা কতটা অনুপ্রাণিত বিশ্বকাপ নিয়ে। বিষয়গুলো সবার সামনে তুলে ধরেন মেক্সিকোর প্রেসিডেন্ট। আমরা যখন জিয়ান্নি ইনফান্তিনোকে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম, তখন তিনি কিছু সত্য কথা বলেন। হোম অফ ফুটবলের সংবাদ সম্মেলনে হাসি মুখে ছিলেন। সবাই উৎসাহ নিয়ে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের ছেলেমেয়েরা বিষয়টি উপভোগ করছে। এতে বোঝা যায় আমরা জাতি হিসেবে কতটা ফুটবল প্রেমী। আয়োজনটা যতটা উৎসাহের ততটা চ্যালেঞ্জেরও, কারণ মেগা ইভেন্ট করতে হবে সুষ্ঠুভাবে, যেখানে বড় বিষয় নিরাপত্তা, বিশেষ নজরদারি রাখা হবে বিষয়গুলো। মেক্সিকো প্রেসিডেন্টও জোর দিচ্ছেন নিরাপত্তা সংক্রান্ত দিকগুলো। যদিও ফিফার অফিস গত 3 বছর ধরে বিষয়গুলো দেখছে মেক্সিকোতে। আমাদের লক্ষ্য ফ্যানদের নির্বিঘ্নে খেলা দেখা নিশ্চিত করা, তারা যেন শান্তিপূর্ণভাবে ম্যাচ দেখতে আসতে পারে। এক দেশকে সমর্থন করতে গিয়ে যেন অন্যদের আঘাত না করি, এই বিষয়গুলো দেখতে হবে। ফিফার মেক্সিকো অফিস গত 3 বছর ধরে ফেডারেল নিরাপত্তা অফিসের সঙ্গে কাজ করছে। নিরাপত্তার বিষয়গুলো তারা ভালোভাবে দেখছে। নিরাপত্তার প্রোটোকল নিয়ে আমরা শিগগিরই নিয়ম প্রকাশ করব। আমরা বেশ আত্মবিশ্বাসী দারুণ একটি আয়োজন উপহার দিতে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
আবারও স্বাগত খেলার সময়ে। আর্থিক সংকট এড়াতে ক্লাবের অধিকাংশ মালিকানা বিক্রি করে দিল স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। মার্কিন প্রতিষ্ঠান অ্যাপোলো স্পোর্টস ক্যাপিটাল কিনে নিয়েছে ওই শেয়ার, তবে গোপন করা হয়েছে বিক্রিত শেয়ারের পরিমাণ। 2.5 মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্লাবের অধিকাংশ শেয়ার কিনে নিয়েছে ওই প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নিজেদের চলমান আর্থিক সংকট কাটিয়ে ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন আর ট্রান্সফার মার্কেটে আরও বিনিয়োগের প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। আবারও ক্রিকেট। দিল্লির গাড়ি বিস্ফোরণের জেরে এবার ভারত সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইডেন গার্ডেন্স স্টেডিয়াম এলাকাসহ গোটা কলকাতায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে দুই হেভিওয়েট দল 2 ম্যাচ সিরিজে মুখোমুখি হওয়ার অপেক্ষায় ভারত সাউথ আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর সাবেক রানার্স আপদের লড়াই ঘিরে ক্রিকেট বিশ্বে আলোচনা, তবে 22 গজে নামার আগে আতঙ্ক ক্রিকেটারদের মনে। নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সোমবারের গাড়ি বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে গোটা ভারত। বিস্ফোরণে হতাহতের ঘটনায় শঙ্কিত সবাই। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। আর এমন একটা সময়েই শুরু হচ্ছে ভারত সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ। 14 নভেম্বর প্রথম ম্যাচ শুরু ইডেন গার্ডেন্সে, যে ম্যাচ ঘিরে নিরাপত্তার কড়াকড়ি কলকাতা শহর জুড়ে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, আইকনিক স্টেডিয়াম সহ শহরের বিশেষ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লোকাল পুলিশের পাশাপাশি থাকবে স্পেশাল টাস্ক ফোর্স বা STF। ইডেন গার্ডেন্সে থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে স্টেডিয়ামের বাইরের অংশ, এন্ট্রি গেট ও গ্যালারি। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে বাড়তি চেকিং এর মধ্য দিয়ে যেতে হবে। কোনো ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না তাদের। এছাড়া কলকাতা শহরের বিশেষ জায়গা যেমন পশ্চিমবঙ্গ রাজ্যসভা, রাজভবন, হাইকোর্ট, অল ইন্ডিয়া রেডিও সহ স্টেডিয়ামের নিকটবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলো ঢেকে ফেলা হবে নিরাপত্তার চাদরে। এ নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সিকিউরিটি প্রোটোকল চূড়ান্ত ও ক্রাউড ম্যানেজমেন্ট প্ল্যান রিভিউ করেছে দুপক্ষ। ভারত ও সাউথ আফ্রিকা টিমের হোটেলও রয়েছে সার্বক্ষণিক নজরদারিতে। শোনা যাচ্ছে কালীঘাট মন্দিরে প্রার্থনার জন্য যেতে চেয়েছিলেন ইন্ডিয়ান হেড কোচ গৌতম গম্ভীর, কিন্তু নিরাপত্তার স্বার্থে সেটা হয়তো বাতিল করতে হবে তাকে। কড়া নিরাপত্তার মাঝেই অনুশীলন করতে হয়েছে ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। চট্টগ্রাম জেলাকে 3-2 গোলে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিনাজপুর জেলা। দলের হয়ে জোড়া গোল করেন মিলন ইসলাম। কমলাপুর স্টেডিয়ামে অবশ্য শুরুতেই এগিয়ে যায় চট্টগ্রাম। মাত্র 5 মিনিটে স্কোর করেন জাহেদুল ইসলাম। প্রথমার্ধের যোগ করার সময়ে দিনাজপুরকে সমতায় ফেরান মিলন। ম্যাচের 64 মিনিটে সাগরের গোলে এগিয়ে যায় দিনাজপুর। 73 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করে চট্টগ্রামকে ম্যাচ থেকে ছিটকে দেন মিলন। শেষ দিকে চট্টগ্রাম একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি। 3-2 ব্যবধানের জয়ে ফাইনালে পা রাখে দিনাজপুর জেলা দল। জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন মিলন ইসলাম। প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 12 নভেম্বর 2025। এই মুহূর্তের যে মারাত্মক সতর্ক বার্তা একটি পাওয়া যাচ্ছে, পূর্বাভাস পাওয়া যাচ্ছে, মধ্য বঙ্গোপসাগরে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 19-20 তারিখের মধ্যেই শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তার থেকে পরবর্তী 72 ঘন্টায় 23-24 তারিখের মধ্যেই দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তো ঘূর্ণিঝড় সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আগামী কয়েকদিনের আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে, তাপমাত্রা কীরকম কমবে, তা বিস্তারিত জানানো হবে। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের খবর অনুযায়ী ইউরোপিয়ান যে ওয়েদার মডেল, ফোরকাস্ট মডেল রয়েছে, পূর্বাভাস মানচিত্র, সেখান থেকে দেখা যাচ্ছে আগামী 20-21 নভেম্বরের মধ্যেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে যাচ্ছে।
লঘুচাপটি শক্তি সঞ্চয় করবে এবং 22শে নভেম্বরের মধ্যে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং 23শে নভেম্বরের মধ্যে এটি নিম্নচাপে রূপান্তরিত হবে এবং 24শে নভেম্বরে দেখা যাচ্ছে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং গভীর নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে এবং সেই সময় এর আশেপাশের বায়ু প্রবাহের গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকবে। 24 তারিখ সারাদিনে এর শক্তি আরও অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং 24শে নভেম্বর এবং 25শে নভেম্বর সকালের মধ্যে এটি কিন্তু এদিকে কর্ণাটক উপকূল, অন্ধ্র উপকূল এবং শ্রীলঙ্কা উপকূলে এসে পৌঁছে যাবে এবং 25শে নভেম্বর সারাদিনে এর শক্তি আরও বৃদ্ধি পাবে এবং এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হতে পারে এবং এর সেই সময়ে এর আশেপাশের যে বায়ু প্রবাহ থাকবে সেটি কোনো কোনো জায়গায় সর্বোচ্চ দমকা আকারে 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে। তো এই ছিল ECMWF অর্থাৎ ইউরোপিয়ান যে পূর্বাভাস মানচিত্র তার মতবাদ, তার পূর্বাভাস এবং এরপরে আমরা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকে কি খবর পাওয়া যাচ্ছে সেটাও আমরা দেখে নেব। তো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে 22-23 নভেম্বরের মধ্যেই ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা বলা যেতে পারে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে যাচ্ছে যা 22-23 তারিখের মধ্যে আরও শক্তি সঞ্চয় করবে এবং এর আকৃতি অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 24 তারিখের মধ্যে দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটির শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং 25শে নভেম্বরের মধ্যে এটি শক্তি বৃদ্ধি করছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এটি কিন্তু সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হবে এবং তারপর এটি 25শে নভেম্বরের মধ্যেই এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে থাকবে। তো 25শে নভেম্বর পর্যন্তই আপাতত পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে এটি সরাসরি অন্ধ্র বা বিশেষ করে উড়িষ্যা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা অথবা মায়ানমার, চট্টগ্রামের আশেপাশে যে উপকূলবর্তী এলাকায় গিয়ে পৌঁছাতে পারে পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে। তো এই ঘূর্ণিঝড়ের কি পরিবর্তন আগামীতে হওয়ার সম্ভাবনা রয়েছে চ্যানেলের দিকে নজর রাখুন। পরবর্তী সময়ে পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে এর পূর্বাভাস বা এর পরবর্তী পরিস্থিতি কি দাঁড়াতে পারে তা আমরা বিস্তারিত জানাবো। তো এই সংক্রান্ত খবরের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আগামী কয়েকদিন আবহাওয়া, যদি আমরা আবহাওয়ার দিকে নজর দেই, আবহাওয়া যা দেখা যাচ্ছে মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আগামী কয়েকদিন 12 তারিখ থেকে শুরু করে আজ 12 তারিখ থেকে শুরু করে 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত পূর্বাভাসে কোনো রকম বৃষ্টিপাতের ছিটেফোঁটা বৃষ্টিপাতও কোথাও দেখা যাচ্ছে না। আবহাওয়া সম্পূর্ণভাবে শুষ্ক অবস্থায় থাকবে এবং তাপমাত্রার দিকে যদি আমরা নজর দিই, তাপমাত্রা কিন্তু অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি এইদিকে 16 তারিখ পর্যন্ত আমরা যদি সবথেকে বেশি দেখতে পারি, 16 তারিখের মধ্যে দেখা যাচ্ছে 16 তারিখ ভোরের দিকে এর সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গাতেই অনেকটাই কমে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং অন্যান্য বিভাগে বিশেষ করে সিলেট বিভাগে 14 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ রাতের দিকে কিন্তু ঠান্ডা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং ঘূর্ণিঝড়